পাকিস্তান ফেরত অফিসার এবং ওনার তিনজন এডিসি, তিনিও ছিলেন পাকিস্তান ফেরত অফিসার, তারা তিনজনই। এইদিকে এসবি ডিজি ডিবির যে প্রধান পুলিশের, এরা কিন্তু এখানে চাকরি করেছিল, এই বাংলাদেশে তারা ছিল যুদ্ধের সময়। এদের সন্তানদেরকে দিয়ে উনি আরেকটা মুক্তিযোদ্ধার সন্তান গঠন করে সারা বাংলাদেশকে উনি মুক্তিযোদ্ধা বানিয়ে উনি ওই আজীবন ক্ষমতায় থাকবেন এবং তার বংশের লোক আজীবন ক্ষমতায় থাকবে, এইরকম একটা অপচেষ্টা তিনি করেছিলেন, যার জন্য ছাত্ররা আন্দোলন করে। সেপ্টেম্বর মাসে তিনি এসেছিলেন তার বৃদ্ধ পিতাকে দেখার জন্য, অসুস্থ পিতাকে, কিন্তু তিনি যুদ্ধেও জয়েন করেননি এবং 13 জন অফিসারকে তিনি ফাঁসি দেন, ডজন অফিসারকে তিনি চাকরিচ্যুত করেন। অর্থাৎ পুরো মুক্তিযুদ্ধ এটাকে তিনি পিছনের দিকে নিয়ে চলে যান। 5 মিনিটের মধ্যে চলে আসবে তারা ওখানে, এবং মির সরাইতে ওখানে 900 একর জমি দিয়েছে তাদেরকে। এই জাতি জানে না, এই জাতি জানে না শেখ হাসিনা কি ক্ষতি করেছে বাংলাদেশে। এখনো মানুষ বলে শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনাকে চাই। আপনারা কি মির্জাফর? 2 নম্বর যেটা আমি বলবো যে কামাল হোসেনের কি ভূমিকা ছিল এখানে। এখনো তিনি জীবিত আছেন, আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন যে তিনি কিভাবে পাকিস্তানে গেছিলেন, কোথায় ছিলেন, বঙ্গবন্ধুর সঙ্গে তার কি যোগাযোগ ছিল, এবং এই সব নেগোসিয়েশন যখন হয় তখন কিভাবে এটা হয়েছিল। আপনি নিশ্চয়ই জানেন 74 সালে একটা কনফারেন্স হয়েছিল ফরেন মিনিস্টারের দিল্লিতে, 74 সালে। সেটা হলো ভারতের শরণ সিং পররাষ্ট্রমন্ত্রী, আজিজ আহমেদ ছিলেন পাকিস্তানের সহকারী ফরেন মিনিস্টার, এবং আমাদের কামাল হোসেন, এরা তিনজনে ওখানে গিয়ে ডিসিশন নেয়। এবং ওটা আপনি ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। 1974 সালে যে নেগোসিয়েশন, সেখানে 105 জন যে পাকিস্তানি যুদ্ধবন্দী ছিল আর্মি অফিসার, তাদেরকে কিন্তু বঙ্গবন্ধু ক্ষমা করে দেন, এটা সেখানে উল্লেখ আছে। এবং ভাষাটা এইরকম, ইংরেজিতে যদিও বলেছে যে আমরা ক্ষমা করতে জানি, আমরা বাঙালি, আমরা ক্ষমা করতে জানি, আমরা এই যুদ্ধাপরাধীদেরকে আমরা ক্ষমা করে দিলাম। এই জিনিসটা আমার মনে হয় ওখানে বসে ডিসিশন হয়েছে এই বিষয়গুলো। তারপর বঙ্গবন্ধু তো দেশে ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি ভাষণ দিলেন, তো আমরা শুনলামই। এখন আমি যা বলছি আর তিনি যে ভাষণ দিয়েছেন সেটার মধ্যে কিন্তু মেলে না। এখন দেশে ফিরে এসে তিনি যদি গান্ধীর ভূমিকা অবলম্বন করতেন, তিনি যদি ক্ষমতা গ্রহণ না করতেন, তাহলে কিন্তু দেশের অবস্থা অন্যরকম হতো। যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা চাচ্ছিলাম সেটা হয়তো আমরা পেতাম। কেননা যারা মুক্তিযুদ্ধ করেছে, আপনার তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে প্রধানমন্ত্রী তিনি ছিলেন, জেনারেল ওসমানী ছিলেন কমান্ডার ইন চিফ, তাহলে কিন্তু ভালো হতো। উনি ক্ষমতা গ্রহণ করে উনি তো মুক্তিযুদ্ধ করেননি। এখন মজার ব্যাপার হলো, উনি ক্ষমতা গ্রহণ করার পরে প্রধানমন্ত্রী হিসেবে ওনার সিকিউরিটি অফিসার ছিলেন রিপেটেড অফিসার কর্নেল জামিল, ওনার মিলিটারি সেক্রেটারি ছিল ব্রিগেডিয়ার মাসুরুল হক, তিনিও ছিলেন পাকিস্তান ফেরত অফিসার, এবং ওনার 3 জন এডিসি, তিনিও ছিলেন পাকিস্তান ফেরত অফিসার, তারা তিনজনই। এইদিকে এসবি ডিজি ডিবির যে প্রধান পুলিশের, এরা কিন্তু এখানে চাকরি করেছিল, এই বাংলাদেশে তারা ছিল যুদ্ধের সময় এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই লোকগুলোকে তিনি রেখে দিলেন এসবি ডিজি হিসেবে, এবং ব্রিগেডিয়ার রৌফকে তিনি ডিজিএফআই, মানে ডিএফআই, তখন ডিজি ছিল না, ডিএফআই রেখে করে, আর্মি সিকিউরিটির যে হেড আর কি, ডিএফআই করে তিনি রেখে দিয়েছিলেন। তাহলে এই জবাবটা আমি এখনো পাই নাই যে বঙ্গবন্ধু কেন কোনো মুক্তিযোদ্ধা অফিসারকে তার পাশে রাখেনি, তিনি কোনো মুক্তিযোদ্ধা অফিসারকে তার পাশে রাখেনি। এই যে একটা গেল ভুল। তারপরে যেটা ভুল তিনি করলেন, যে ম্যান্ডেট নিয়ে 70 সালে নির্বাচন হয়েছিল, সেটা তো পাকিস্তানের ম্যান্ডেট ছিল, তাই তো? যে 70 সালে যে নির্বাচন হলো, তিনি মেজরিটি পেলেন 2 পাকিস্তান মিলে, ওইটার উপর ভিত্তি করে কিন্তু সরকার গঠন করা হলো স্বাধীন বাংলাদেশে। তাহলে তো পাকিস্তান ভাঙে না ওই হিসেবে যদি আপনি হিসাব করেন, কেন ওই ম্যান্ডেট নিয়েই তো সরকার গঠন করা হলো। আমি যখন এনডিসি করি পাকিস্তানে, আমি কিন্তু এই কথা বলেছিলাম যে পাকিস্তান আমরা ভাগিনি, আমরা তো ওই ম্যান্ডেট নিয়েই আমরা সরকার গঠন করেছিলাম বাংলাদেশে। এরপরে যেটা তিনি ভুল ডিসিশন নিলেন বঙ্গবন্ধু, যে মুক্তিযোদ্ধারা ওই সময় 82,000-এর মতো ছিল, এটা ক্যান্টনমেন্টে ছিল, তাদের হাতিয়ারপত্র তাদের সঙ্গে ছিল, গুলি বন্দুক, এবং কে আর্মিতে যাবে, ইপিআরে যাবে, কে নেভিতে যাবে, কে সিভিলে যাবে, এগুলো তখন নাম লিস্ট করা হচ্ছিল। উনি হঠাৎ করে বলে বসলেন যে তোমরা হাতিয়ার জমা দাও, সার্টিফিকেট নিয়ে বাড়িতে চলে যাও। মুক্তিযোদ্ধারা হাতিয়ার জমা দিলেন, সার্টিফিকেট নিয়ে বাড়িতে গেলেন। এই সার্টিফিকেট আর বন্ধ হয়নি, আজ পর্যন্ত সার্টিফিকেট চলছে। এবং এই সার্টিফিকেটের বলে শেখ হাসিনার সময় এসে এই 82,000 মুক্তিযোদ্ধা এখন হয়ে গেছে 4 লক্ষ। এবং উনি যেটা প্ল্যান করেছিলেন যে এই 4 লক্ষ মুক্তিযোদ্ধা, এদের সন্তানদেরকে দিয়ে উনি আরেকটা মুক্তিযোদ্ধার সন্তান গঠন করে সারা বাংলাদেশকে উনি মুক্তিযোদ্ধা বানিয়ে উনি ওই আজীবন ক্ষমতায় থাকবেন এবং তার বংশের লোক আজীবন ক্ষমতায় থাকবে, এইরকম একটা অপচেষ্টা তিনি করেছিলেন, যার জন্য ছাত্ররা আন্দোলন করে, এই বৈষম্য বিরোধী আন্দোলন।
এরপরে তিনি স্ট্র্যাটেজিক মিস্টেক করলেন বাকশাল গঠন করে। যে গণতন্ত্রের জন্য এত মানুষ প্রাণ দিল, সেই গণতন্ত্রকে তিনি হত্যা করলেন এবং নিজে নিহত হলেন। অনেকে বলেন যে তার ওই শিশু ছেলে রাসেল কি দোষ করেছিল, তার 10 বছর বয়স। দেখেন, আমার ধারণা, এইটা আমার নিজস্ব ধারণা, আমার সঙ্গে কেউ দ্বিমত করতে পারেন, সবাই করতে পারেন, সেটা হলো যারা তাকে নিহত করার প্ল্যান করেছিল, দেশি বিদেশি, তারা নিশ্চয়ই চেয়েছিল আওয়ামী লীগই দেশ শাসন করবে, কিন্তু দুর্বল হাতে। অর্থাৎ তার 2 মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়ে হাল ধরবে। তারা যখন বিদেশে ছিল তখনই কিন্তু তাকে হত্যা করা হয়। এবং এইটা এই জন্য যে তার বংশে যেন কোনো ছেলে মানুষ না থাকে, এই জন্য তার ভাগ্নেকেও মেরে ফেলা হয়েছিল, শেখ মনিকে, এবং তার সন্তানদেরকে, মানে কোনো ছেলে সন্তান রাখা হবে না, মেয়ে দুটো থাকবে এবং তারাই আওয়ামী লীগ শাসন করবে। তাহলে এখানে বোঝা যায়, এবং ওই সময় শেখ রেহানা এবং শেখ হাসিনা এবং তার জামাই ওই সময় জার্মানিতে ছিল। জার্মানি তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তিনি সেখান থেকে ইন্ডিয়ায় আসলেন কেন, এবং ভারতে এসে তিনি বাকি সময় থেকেছে। তো তার মানে এখানে বোঝা যায় যে ভারতের একটা সম্পৃক্ততা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে ছিল, এটা ইন্ডিকেশন দেয়। আমি বঙ্গবন্ধুর পার্টটা এখানে আমি চুকাই দিতে চাই। এরপরে আপনি আসেন, দেখেন জেনারেল জিয়াউর রহমান, উনি ক্ষমতা গ্রহণ করলেন, উনি পাকিস্তানে বেশি সময় ছিলেন, বাঙালিদের সঙ্গে তার যোগাযোগ কম ছিল, কম জানতেন, তিনি বাংলাও খুব একটা ভালোভাবে উচ্চারণ করতে পারতেন না। উনি প্রথম যে ভুলটা করলেন, তিনি স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতায় নিয়ে আসলেন, শাহ আজিজুর রহমান, তারপরে আতাউর রহমান খান, এইসব লোকগুলোকে তিনি নিয়ে আসলেন। তারপরে যেসব আর্মি অফিসার বাংলাদেশে থেকে মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিংবা যুদ্ধ করে নাই, স্বাধীনতা যুদ্ধে যোগ দেয় নাই, এদেরকে তিনি পুলিশে পাঠালেন, পুলিশ পুনর্গঠনের জন্য। এবং এরা গিয়ে পুলিশকে পুলিশ না বানিয়ে মিলিটারি বানালো, মিলিটারাইজেশন করলো পুলিশের। এবং আজকে আপনি দেখেন পুলিশের কি অবস্থা, জনবিচ্ছিন্ন হলো পুলিশ, জনগণের সঙ্গে সম্পর্ক নাই, শেষ পর্যন্ত এটা পুলিশ লিগে পরিণত হলো, এবং জনগণের কোনো উপকারে কিন্তু এই পুলিশ আসেনি। অতএব আজকে যারা পুলিশের সংস্কার করবেন, আমি তাদেরকে এই কথাটা মাথায় রাখতে বলবো যে পুলিশের মিলিটারাইজেশন হয়েছে, তাদের জন্য আলাদা ব্যারাক হয়েছে, অফিসার ম্যাচ হয়েছে, তাদের স্টিক দেওয়া হয়েছে, স্টার দেওয়া হয়েছে, গাড়িতে ফ্ল্যাগ দেওয়া হয়েছে। এখন ফ্ল্যাগ স্টিক দেওয়া হয়, এগুলো স্টার দেওয়া হয়, এগুলো কমব্যাট কমান্ডারকে, যুদ্ধের মাঠে যারা যুদ্ধ করে। পুলিশ তো যুদ্ধ করবে না। এটা দূর থেকে যদি 1 স্টার একটা গাড়ি আসে, তাহলে বোঝা যায় ব্রিগেড কমান্ডার আসছে, বা ব্রিগেডিয়ার সাহেব আসছে, ব্রিগেড কমান্ডার আসছে, ব্রিগেড কমান্ডার। 2 স্টার হলে এবং সোয়ালোটেল যদি থাকে, ফ্ল্যাগ থাকে, তাহলে বুঝতে হবে ডিপ কমান্ডার আসতেছে। যদি রেক্টাঙ্গুলার থাকে তাহলে আর্মি কমান্ডার আসতেছে। তো পুলিশের ফ্ল্যাগ দিয়ে আর স্টার দিয়ে কি বোঝানো হয়েছে? এই যে এগুলো করে পুলিশকে কিন্তু জনবিচ্ছিন্ন করে এক ধরনের এলিট ফোর্সে তৈরি করা হয়েছে, এবং করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের আসল উদ্দেশ্যই কিন্তু মাঠে মারা গেছে। এই গেল ওনার ব্যাপার। তারপরে ওনার যে স্ট্র্যাটেজিক মিস্টেক যেটা, সেটা হলো জেনারেল এরশাদকে চিফ অফ আর্মি স্টাফ করা। কেননা উনি জেনারেল এরশাদ করতে নিহত হওয়ার পরে এই বাংলাদেশের মানে দেশের কমান্ড, যেটা পলিটিক্যাল কমান্ড এবং মিলিটারি কমান্ড যে মুক্তিযুদ্ধের হাতে ছিল, এটা রিপেট্রিয়েট অফিসারদের হাতে চলে যায়, মানে পাকিস্তান ফেরত অফিসারদের হাতে চলে যায়। জেনারেল এরশাদ কিন্তু পাকিস্তান ফেরত অফিসার, তিনি মুক্তিযুদ্ধ করেননি, যদিও মুক্তিযুদ্ধের সময় তিনি রংপুরে ছিলেন। পরে সেপ্টেম্বর মাসে তিনি এসেছিলেন তার বৃদ্ধ পিতাকে দেখার জন্য, অসুস্থ পিতাকে, কিন্তু তিনি যুদ্ধেও জয়েন করেননি। এবং 13 জন অফিসারকে তিনি ফাঁসি দেন, ডজন অফিসার কিন্তু চাকরিচ্যুত করেন। অর্থাৎ পুরো মুক্তিযুদ্ধ এটাকে তিনি পিছনের দিকে নিয়ে চলে যান। এখন আরেকটা কথা আমি এখানে বলি, যখন জেনারেল এরশাদ ভারতে এনডিসি ন্যাশনাল ডিফেন্স কোর্স করছিলেন, ওই সময় জেনারেল মঞ্জুর কিন্তু মিলিটারি অ্যাডভাইজার ছিলেন বাংলাদেশ এম্বাসিতে দিল্লিতে। এবং যেদিন বঙ্গবন্ধু নিহত হন, এই 2 মহারথী কিন্তু বঙ্গভবনে এসে উপস্থিত হয়েছিলেন। কিভাবে, কেন? যখন জিয়াউর রহমান তাদেরকে দেখেন, তখন বলছে তোমরা এখানে কেন, তোমরা চলে যাও, দিল্লিতে চলে যাও। এই যে একটা নেক্সাস, আপনি দেখেন জেনারেল জিয়া যখন জেনারেল এরশাদকে চিফ বানালেন, এবং চিটাগাঙ্গে তিনি নিহত হলেন। কেন চিটাগাঙ্গে, কেন? বিকজ জেনারেল মঞ্জুর তখন ওখানে জিওসি, এন্ড জেনারেল এরশাদ হলো চিফ অফ আর্মি স্টাফ। আপনি লিঙ্কটা যদি খোঁজেন, যারা গবেষণা করছেন এটার উপরে, আমি তাদেরকে বলবো এই বিষয়গুলো মাথায় রাখার জন্য। আচ্ছা, তারপরে 2 বেগমের শাসন। এই 2 বেগম এসে, বেগম জিয়া কি করলেন? এই যে র্যাব গঠন করছেন, আজকে বিএনপি বলতেছে র্যাব ডিসমেন্টল করে দেওয়ার জন্য, র্যাবকে ভেঙে দেওয়ার জন্য বিএনপি, এবং র্যাব আজকে তো স্বীকার করলো, আয়নাঘরের কথা স্বীকার করলো, ক্ষমা চাইলো, আয়নাঘরের কথা স্বীকার করলো, খুনের কথা স্বীকার করলো। তো এই র্যাবকে গঠন করেছে কিন্তু বেগম জিয়া। তারপরে ঢাকাতে যে পুলিশ স্টেশন গুলো কম ছিল, 40টা পুলিশ স্টেশন তিনি বাড়িয়েছেন এই ঢাকাতে, উনি করেছেন কিন্তু এগুলো। আচ্ছা, তারপরে ওনার সময়
আপনার রৌবারি পদুয়া যুদ্ধ হলো আমার সময়, আমি তখন ডিজিবিডিএ। রৌবারি পদুয়া যুদ্ধ হলো, হওয়ার পরে আওয়ামী লীগ আমাকে পোস্টিং করে দিয়েছিল, বিডিআর থেকে পোস্টিং করে বগুড়ার জিওসি করেছিলেন। কিন্তু বেগম জিয়া ক্ষমতায় আসার পরে আমাকে চাকরিচ্যুত করা হয় অকালীন বাধ্যত অবসর দিয়ে। অর্থাৎ ভারত বলেছিল যে জেনারেল ফজলুর রহমান চাকরিতে থাকা অবস্থায় ডিজি লেভেলের বিডিআর কনফারেন্স হবে না, এবং 1 বছর সে কনফারেন্স হয়নি, এবং তিনি ভারতের চাপে নথি স্বীকার করে আমাকে বের করে দেন। এর ফলশ্রুতিতে কিন্তু বিডিআর বিদ্রোহ হয়, বাংলাদেশ দুর্বল হয়, বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল হয়, বিজিবি দুর্বল হয়, বিডিআর দুর্বল হয়। তার নাম বদল করে দিয়ে খোলনলচে বদলে এখন তো বিজিবি হয়ে গেছে। যদি আমাকে চাকরিচ্যুত করা না হতো, আমার বিশ্বাস ভারত এটা সাহস করতো না বিডিআর বিদ্রোহ করার জন্য। জেনারেলকে যদি আপনি চাকরিচ্যুত করেন শত্রুপক্ষের চাপে, তাহলে বাংলাদেশের জন্য যুদ্ধ করবে কে? সবাই তো চিন্তা করবে ফজলুর রহমানের অবস্থা হবে আমি যদি যুদ্ধ করি। তো হয়েছেও তাই, 57 জন অফিসার আমাদের মৃত্যুবরণ করলো 2 দিনে। বিডিআর উপরে কোনো আক্রমণ হয়নি, হলে এটা 8 ঘন্টার মধ্যে এটা সাবসাইড হয়ে যেত। তো এই দায় তো নিতে হবে। আজকে এইগুলো যদি আপনি বিবেচনায় না নেন, তাহলে বাংলাদেশকে আপনি স্টাডি করতে পারবেন না যে কেন আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পেলাম না। তারপরে আসলো জেনারেল, এই যে জেনারেল এরশাদ তো তার আগে তো চলে গেলেন, তারপরে আসলেন শেখ হাসিনা। শেখ হাসিনা এসে স্ট্র্যাটেজিক মিস্টেক করলেন যে সংসদ রেখে ইলেকশন করা। আমি আপনার এই টকশোতে বলেছি যে শেখ হাসিনা আওয়ামী লীগের সর্বনাশ করেছে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে, বিকজ সংসদ রেখে ইলেকশন কোনোদিনও এদেশের মানুষ মেনে নেবে না। তার পিতাকে এদেশের মানুষ মেনে নেয়নি, বাকশাল মেনে নেয়নি। কাজে সংসদ রেখে ইলেকশন করা, তত্ত্বাবধায়ক সরকার উঠে দেওয়া, টেকনিক্যাল মিস্টেক। এই মিস্টেকগুলো তিনি একটার পর একটা করলেন। আরেকটা স্ট্র্যাটেজিক মিস্টেক করে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি মানে চুরমার করে ফেলে দিয়েছেন, সেটা হলো ফেনী নদীর উপর ব্রিজ করা। আপনি জানেন ইন্ডিয়ার চিকেন নাগ আছে, আমাদেরও একটা চিকেন নাগ আছে, সেটা হলো ওই যে ফেনী। সেখানে তিনি ইন্ডিয়াকে ব্রিজ করতে দিয়েছেন ফেনী নদীর উপরে। একটা এত বড় ব্যারিয়ার ছিল যে ইন্ডিয়া ওই নদী পার হয়ে বাংলাদেশে আক্রমণ করতে গেলে 10 বার চিন্তা করতে হতো। সেখানে তিনি একটা ব্রিজ করতে দিয়েছেন ভারতকে, এবং সেটা ভারতের প্রধানমন্ত্রী মোদী এসে উদ্বোধন করে বলেছে স্ট্র্যাটেজিক ব্রিজ। আমিও বলি সেটা স্ট্র্যাটেজিক ব্রিজ ভারতের জন্য। কেন উনি করতে দিয়েছিলেন এটা? ভারতের কাছে দেশ বিক্রি করা। তারপরে ওর পাশেই হলো আপনার মিরসরাইয়ের এক্সপোর্ট প্রসেসিং জোন, সেখানে 900 একর জমি দিয়েছে ভারতকে। মানে এখানে তো ওরা ব্রিজ বানিয়েছে ভালো, এখন ক্যান্টনমেন্ট বানাও করে যখনই যুদ্ধ লাগবে বা চিটাগাংকে আলাদা করে ফেলবে। এই যে ফেকনা ধরেছে ভারত এখন, ফেকনা যে ওই যে ফেকনা ধরা মানে মায়ের আঁচল ধরে বাচ্চা ওই পিছনে পিছনে হাঁটে আর বলে যে আমি মদন কটকটি খাবো, বুঝছেন না? তো ওই ফেকনা ধরছে ইন্ডিয়া যে চিটাগাং আলাদা করতে হবে। এই যে KNF তৈরি করা নাথান বমকে দিয়ে, এই সব হলো এগুলোর আলামত। মানে ওখানে ক্যান্টনমেন্ট তৈরির ব্যবস্থা হয়ে গেছে, স্ট্র্যাটেজিক ব্রিজ হয়ে গেছে, এখন শুধু চিটাগাংকে আলাদা করা। And Sheikh Hasina should be hanged for this crime. Sheikh Hasina must be hanged for this crime. বাংলাদেশের স্বাধীনতা ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যারা শেখ হাসিনাকে চান, আপনারা আমার কথাগুলো চিন্তা করবেন। জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। মীর জাফর চেয়ে বড় মীর জাফর বলবে আপনাদেরকে ভবিষ্যতে যারা আওয়ামী লীগ করবেন। আপনারা যান ব্রিজ দেখেন ওখানে ফেনী নদীর উপরে। ফেনী নদী পার হয়ে বাংলাদেশ আক্রমণ করা ভারতের পক্ষে সম্ভব ছিল না। সেইখানে শেখ হাসিনা ব্রিজ করে দিয়েছে, তাদেরকে সুবিধা করে দিয়েছে, এবং হ্যাঁ সোজা করে দিয়েছে। 5 মিনিটের মধ্যে চলে আসবে তারা ওখানে। এবং মির সরাইতে ওখানে 900 একর জমি দিয়েছে তাদেরকে। এই জাতি জানে না, এই জাতি জানে না শেখ হাসিনা কি ক্ষতি করেছে বাংলাদেশে। এখনো মানুষ বলে শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনাকে চাই। আপনারা কি মীর জাফর? আপনারা কি মানুষ? আপনারা কি বাংলাদেশের সন্তান? গায়ে কি আপনাদের শুয়োরের রক্ত না মানুষের রক্ত? ইউ ব্লাডি পিপল, ইউ ব্লাডি পিপল। কি করে আপনারা আওয়ামী লীগ করেন? কি করে আওয়ামী লীগের কথা বলেন আপনারা?